আচ্ছা ঠিক আছে। গত ক্লাসে আমরা যেটা পড়েছি ইননেট ইমিউনিটিটা পড়েছি, তাই না? আজকে আমরা একটু অ্যাডাপটিভ ইমিউনিটি পড়বো। তো তোমরা জানো যে ইননেট ইমিউনিটি হলো জাস্ট ইমিডিয়েট রেসপন্স, অর্থাৎ কোনো একটা প্যাথোজেন যখন অ্যাটাক করে তার রেসপন্সে ইননেট ইমিউনিটি কাজ করে, এবং সেটা খুব র্যাপিড, তাই না? উইদিন বলতে পারো উইদিন মিনিট, ইভেন এটা 10, 20, 30 মিনিটসের মধ্যে সেটা কাজ করা শুরু করতে পারে, অর্থাৎ রেসপন্স করে। আর অ্যাডাপটিভ ইমিউনিটি সেটা হলো একটু টাইম নেয়, অর্থাৎ তারা একটু স্লো। আচ্ছা, আমরা ছবিটা তোমরা দেখতে পাচ্ছ? জি স্যার। স্যার এখন হ্যাঁ, দেখতে দেখো, পাচ্ছি। বাম পাশের এটা হলো ইননেট, যেটা আমরা অলরেডি পড়েছি, আর ডান পাশে হলো অ্যাডাপটিভ। এটা অনেক কমপ্লেক্স মনে হচ্ছে, বাট ওইরকম কমপ্লেক্স কিছু নয়। তা আমরা দেখি যে ইননেট ইমিউনিটির ক্ষেত্রে কিছু টিস্যু থাকে, টিস্যুগুলো ইনভলভ, তাই না? বিভিন্ন সেল, টিস্যু লেভেলে, সেলুলার লেভেলে রেসপন্সগুলো হয়। অর্থাৎ যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, তাদেরকে রিকগনাইজ করার সাথে সাথে তখন রেসপন্স হয়। রেসপন্সগুলো কি হতে পারে? যেমন দেখো, লাইসোজাইম এনজাইম সেটা কি করতে পারে? ব্যাকটেরিয়াকে লাইস করে ফেলতে পারে। ইন্টারফেরন, যারা ইন্টারফেয়ার উইথ ভাইরাল রেপ্লিকেশন, হ্যাঁ, অর্থাৎ ভাইরাসের রেপ্লিকেশনকে বন্ধ করে দেয়, ব্লক করে দিতে পারে। আর কিছু থাকে যে ডিফেন্সিন, তোমাদের বলেছিলাম আগের ক্লাসে যে অ্যান্টিমাইক্রোবিয়াল পেপটাইড ডিফেন্সিন, হ্যাঁ। তো তারা ব্লক করে দিতে পারে ভাইরাল রেপ্লিকেশনকে। আচ্ছা, আর কি হতে পারে? এদিকে দেখো, তোমরা এখানে কিছু সেল থাকে, যেমন আমরা যদি মায়োলয়েড বলছি, গত ক্লাসে তোমাদের হয়তো মনে থাকবে যে মায়োলয়েড প্রোজেনেটর আর কি ছিল? লিম্ফয়েড, তাই না? মায়োলয়েড অংশটা ছিল ইননেটের সাথে, আর লিম্ফয়েড ছিল লিম্ফোসাইট, যেগুলো সেটা অ্যাডাপটিভ ইমিউনিটির সাথে। এখানে কি কি থাকতে পারে? এখানে দেখো, এখানে থাকে যেমন পিএমএন, এগুলো হলো লিউকোসাইট। লিউকোসাইট থেকে তোমরা জানো যে কি কি সেল হতে পারে? নিউট্রোফিল, বেসোফিল, মনোসাইট, হ্যাঁ, এবং এরা কি করতে পারে? ফ্যাগোসাইটোসিস করতে পারে। আবার এখানে দেখো, এটা এমএসসি, যেটা হলো ম্যাক্রোফেজ সেল। ম্যাক্রোফেজ সেল এরাও ফ্যাগোসাইটোসিস করতে পারে। আবার এখানে ডেনড্রাইটিক সেল, এগুলো আবার অনেক সময় এটা হলো ন্যাচারাল কিলার সেল থাকে, হ্যাঁ। ডেনড্রাইটিক সেল, এদের অ্যান্টিবডি থাকে, হ্যাঁ। এটা এটা আবার মনে করো ইননেট এবং অ্যাডাপটিভ দুই ক্ষেত্রে কাজ করতে পারে। ডেনড্রাইটিক সেল, ন্যাচারাল কিলার সেল, সেটাও আবার দুই রকমের, মানে ইননেট এবং অ্যাডাপটিভ দুই ক্ষেত্রে কাজ করে, হ্যাঁ। এক্ষেত্রে কি করতে পারে? এদের দেখো যে এটা দেখা যাচ্ছে অ্যান্টিজেন থাকে, অ্যান্টিজেন প্রেজেন্ট করে, অর্থাৎ অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল বলা হয়। আবার এদের কি থাকে? সাইটোটক্সিসিটি, যেটা আবার অ্যাডাপটিভ ইমিউনিটিতে কাজ করে। আবার আগে বলছিলাম যে কমপ্লিমেন্ট সিস্টেম, যারা ইননেট ইমিউনি সিস্টেমকে কমপ্লিমেন্ট করে, হেল্প করে, তারাও আবার ইননেটে কাজ করে, আবার তারা অ্যাডাপটিভের সাথে অনেক সময় কাজ করে। আচ্ছা, আর অ্যাডাপটিভের ক্ষেত্রে যদি আমরা বলি, অ্যাডাপটিভটা কি? অ্যাডাপটিভ ইমিউনিটি হলো যেটা মানে স্পেসিফিক, কার স্পেসিফিকে? অ্যান্টিজেন, অর্থাৎ প্যাথোজেনের যে অ্যান্টিজেন থাকে, সেই অ্যান্টিজেনের এগেইনস্টে কি হয়? অ্যান্টিবডি তৈরি হয়। সেই অ্যান্টিবডিটা অ্যাডাপটিভ ইমিউনিটির একটা বড় অংশ। সেই অ্যান্টিবডি কোথা থেকে তৈরি হয়? তোমরা জানো যে বি সেল থেকে অ্যান্টিবডি তৈরি হয়, তাই না? তো টি সেল এবং বি সেল থেকে অ্যান্টিবডি তৈরি হয়। সেই অ্যান্টিবডিগুলো আবার কি হতে পারে? যেমন অ্যাডহেরেন্স, অর্থাৎ মাস্ট সেল বা ম্যাক্রোফেজে এদের সাথে থাকতে পারে। যেমন এখানে দেখো অ্যান্টিবডি, হ্যাঁ। তো সেই অ্যান্টিবডিটা এরা ক্যারি করে, এবং এরা অ্যান্টিজেনকে নষ্ট করে ফেলে, অর্থাৎ প্যাথোজেনকে নষ্ট করে ফেলে। আবার টি সেল থাকে, টি সেলটাও কি করে? টি সেল আবার সাইটোটক্সিক টি সেল হতে পারে। সাইটোটক্সিক মিন, যেমন ন্যাচারাল কিলার সেল, এরা একটা সাইটোটক্সিক, অর্থাৎ এরা অন্য সেল বলতে যেগুলো মনে করো ইনফেক্টেড, ভাইরাল ইনফেক্টেড সেল হতে পারে,
সেই সেলকে মেরে ফেলতে পারে যেন ফার্দার ভাইরাল রেপ্লিকেশন না হয়। তো সেই জন্য অ্যান্টিজেন কি বলে অ্যান্টিবডিটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্টিবডি স্পেসিফিক ফর অ্যান্টিজেন। আমরা অ্যান্টিবডি নিয়ে হয়তো নেক্সট ক্লাসে ডিটেলসে পড়বো। তো এই হলো আমরা যদি ওভারঅলটা দেখি যে ইননেট এবং অ্যাডাপটিভ কিভাবে কাজ করে। আচ্ছা, এখন আমরা যদি দেখি যে অ্যাডাপটিভ ইমিউনিটির এটা অনেকগুলো নাম হতে পারে, যেটা বলা আমরা বলতে পারি অ্যাকোয়ার্ড ইমিউনিটি, বলতে পারি অ্যাডাপটিভ, অ্যান্টিসিপেটরি ইমিউনিটি, কম্বিনেটোরিয়াল ইমিউনিটি বা স্পেসিফিক ইমিউনিটি। হ্যাঁ, অনেকগুলো নামে আমরা এদেরকে বলতে পারি। আর এটা কি বলা হয়, অ্যাডাপটিভ ইমিউনিটিকে বলা হয় ইনডিউসিবল এবং নন ইমিডিয়েট। ইনডিউসিবল মানে কি? তোমরা বলো তো, ইনডিউসিবল মানে কি? স্যার বৃদ্ধি করা কোনো কিছুকে সাহায্য করা, আর কিছু ত্বরান্বিত করা। ইনডিউস মানে কি? ইনডিউস মানে হলো প্রভাবিত, প্রভাবিত করা। অর্থাৎ অনেক সময় তোমরা দেখো না, এক বন্ধু আরেক বন্ধুকে বলে, মানে প্রভাবিত করে, ইনডিউস করে যে এই কাজটা কর, হ্যাঁ এটা করলে এটা হবে। হ্যাঁ, এরকম হয় না? অর্থাৎ বন্ধুদেরকে কি করে, কোনো কিছুর প্রতি মানে আকৃষ্ট করিয়ে দেওয়া, যে হ্যাঁ এটা 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 কর, এটা করলে ভালো হবে। এটা হলো ইনডিউস। অর্থাৎ হ্যাঁ পড়াশোনা কর, পড়াশোনা করে কি হবে এটাও বলে, আবার পড়াশোনা করে কি লাভ, বিসিএস পড়। এগুলো হলো ইনডিউস করা। হ্যাঁ হ্যাঁ, তো ইনডিউস হলো, এখানে দেখো দুইটা এজেন্ট থাকে ইনডিউসের ক্ষেত্রে। এটা ইনডিউস করতে গেলে কিন্তু নিজেকে নিজে ইনডিউস করা যায় না। হ্যাঁ, অনেক সময় হয়, হ্যাঁ সেলফ ইনডিউস, যেটা নিজে নিজেকে উৎসাহিত করা। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, একজন আরেকজনকে ইনডিউস করে। তো এটাও ইনডিউস করা হয়। সেটা ইনডিউস কে করে বলো তো? এখানে কে কাকে ইনডিউস করে? এনি আইডিয়া? কোন অ্যান্টিজেন যখন প্রবেশ করে তখন তো ইনডিউস হবে। হ্যাঁ, অর্থাৎ অ্যান্টিজেন সেলকে ইনডিউস করে, তখন সেল কি করে? অ্যান্টিবডি তৈরি করে। অ্যান্টিবডি তৈরি করে। সেই জন্য এটা দেখো, অ্যান্টিজেনের যেরকম অ্যান্টিজেন থাকবে, অ্যান্টিবডিটাও তার এগেইনস্টে হবে। সেজন্য বিভিন্ন, কারণ প্যাথোজেন কিন্তু ডিফারেন্ট। ব্যাকটেরিয়া হলে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, ভাইরাস হলে বিভিন্ন ধরনের ভাইরাস। তো এক একটা ভাইরাস থেকে এক এক ধরনের ডিফারেন্ট অ্যান্টিজেন তৈরি হয়, এবং সেই ডিফারেন্ট অ্যান্টিজেনের জন্য ডিফারেন্ট অ্যান্টিবডি লাগে। আমরা ডিটেলস পড়বো এগুলো। সেই জন্য এদেরকে বলা হয় স্পেসিফিক, বিকজ এটা ইফেক্টিভ এগেইনস্ট দ্য পার্টিকুলার ফরেন এজেন্ট দ্যাট ট্রিগার ইটস রিঅ্যাকশন। অর্থাৎ যে অ্যান্টিজেনকে আমরা এজি দিয়ে প্রকাশ করি, এ জি, আর অ্যান্টিবডিকে প্রকাশ করি আমরা এ বি দিয়ে, তাই না? এ ছোট হাতের বি, এটা হলো অ্যান্টিবডি আর এটা হলো অ্যান্টিজেন। আচ্ছা, অর্থাৎ একটা পার্টিকুলার অ্যান্টিজেনের এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হয়, সেই জন্য এটাকে বলা হয় স্পেসিফিক। আর কামস টু অ্যাকশন when the first defense barrier through the innate immune response have not been enough to, অর্থাৎ যখন innate immune response-টা is not enough, হ্যাঁ, তখন অ্যাডাপটিভ ইমিউনিটি কাজ করে। এখন মনে করো এই যে সবসময় করোনা ভাইরাসের কথাই আসে আসলে বর্তমান সিচুয়েশনে। করোনা ভাইরাসের অ্যান্টিবডি নিয়ে তোমরা অনেক পড়েছো বিভিন্ন জায়গায়, তাই না? মানে এটা হট টপিক এখন। এখন অনেক অনেক দেখো তোমাদের ওই যে কি বলে ওটা, গণস্বাস্থ্যের যে কিটের এখন প্রথম থেকে যেটা বলছিল যে অ্যান্টিবডি টেস্ট, তাই না? র্যাপিড টেস্ট, যেটা অ্যান্টিবডি টেস্ট। এটা মানে বুঝো তো তোমরা? জি স্যার, ওই অ্যান্টিজেনের বিপরীতে যখন অ্যান্টিবডি তৈরি হবে তখন সেটাকে ডিটেক্ট করা যাবে। অর্থাৎ সেই অ্যান্টিবডি তৈরি হতে কিন্তু একটু সময় লাগে, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, অনেকের ক্ষেত্রে এটা বেশিও লাগতে পারে। অর্থাৎ সেক্ষেত্রে অর্থাৎ ইনফেক্টেড হওয়ার পরে সেটা ডিটেক্ট করবে। অনেক সময় এমন কি যে আমরা কেউ হয়তো 15 দিন আগে ইনফেক্টেড হয়েছি ভাইরাস দ্বারা, আমাদের বডিতে কিন্তু এখনো অনেক অ্যান্টিবডি রয়ে গেছে, কিন্তু আমরা অলরেডি হয়তো রিকভার করে ফেলছি। তারপরে এটা ডিটেক্ট করবে যে হ্যাঁ আমাদের মধ্যে করোনা ভাইরাসের ইনফেকশন ছিল বা আছে। এটা ছিল। পরবর্তীতে এরা কিন্তু আবার আরেকটা কিট ডেভেলপ করেছে, যেটা অ্যান্টিজেন ডিটেকশন। তোমরা এটা শুনেছো? গণস্বাস্থ্য যেটা, এটা মনে হয় ছাড়পত্রের জন্য এটা অ্যাপ্লাই করেছে, যে অ্যান্টিজেনও এরা ডিটেক্ট করার একটা
কিট তৈরি করেছি। তো এটা অ্যান্টিজেন ডিটেকশন মানে হলো যে এটা দিয়ে ভাইরাসটাকে ডিটেক্ট করা যাবে, অর্থাৎ ভাইরাস থাকলে সেটা অ্যান্টিজেন ডিটেক্ট করবে, তাই না? তো সেটা এখন তোমরা জানো যে অ্যান্টিবডি যদি তৈরি হয় তাহলে কি হবে, অ্যান্টিবডি অ্যান্টিজেনটাকে বা ভাইরাসটাকে নিউট্রালাইজ করে দেয়। তোমরা নিউট্রালাইজের নাম শুনেছো? নিউট্রালাইজেশন, নিউট্রাল করা মানে কি? প্রশমিত করে দেওয়া স্যার, প্রশমিত করা, বন্ধ করা, তোমরা স্টপ করা। ওই তোমরা ট্র্যাকটেশন পড়েছো না? ট্র্যাকটেশন করেছো না প্র্যাকটিক্যালে? স্যার টাইটেশন করতে জি স্যার, তোমরা অ্যাসিড খার উপর থেকে অ্যাসিড কার প্রশমিত, হ্যাঁ, খার ঢালতে ঢালতে একটা সময় কি হয়, কালারলেস হয়ে যায় অথবা কালার চলে আসে, নিউট্রাল হয়ে যায়, তখন ওই লেভেলে নিউট্রালাইজ। নিউট্রালাইজ হয়ে যায়। এক্ষেত্রে নিউট্রালাইজটা কি? অ্যান্টিজেন নিউট্রালাইজ মানে কি? অর্থাৎ ওই ভাইরাসটাকে বা ব্যাকটেরিয়াটাকে নষ্ট করে ফেলা, ওদের প্যাথোজেনিসিটিটাকে নষ্ট করে দেওয়া, যে ওরা আর নো মোর প্যাথোজেনিক, নো মোর ইনফেকশাস, তাই না? অর্থাৎ অ্যান্টিবডি ওই ভাইরাসটাকে নিউট্রালাইজ করে দিচ্ছে, অর্থাৎ ভাইরাসটাকে মেরে ফেলতেছে, অর্থাৎ ওর যে রেপ্লিকেটিং পাওয়ারটা সেটাকে নষ্ট করে দিচ্ছে। আচ্ছা, আমরা এই আগের এই ফিগারটা দেখেছি যে আমরা কিভাবে টি সেল এবং বি সেল তৈরি হয়, তাই না? যেমন থাইমাস থাকে, এটা হলো ম্যামালসের ক্ষেত্রে, ম্যামালস থাইমাস, কিন্তু ফিশের ক্ষেত্রেও থাইমাস আছে। থাইমাস থেকে কি হতে পারে, টি এবং বি লিম্ফোসাইট তৈরি হয়। আর বোন ম্যারো, ফিশের কি বোন ম্যারো আছে? তোমাদের একটা ক্লাসে বলেছি, জি স্যার আছে, বন্ধুর আছে। বোন ম্যারো আছে, জি স্যার আছে, স্কেলেটন যেটা। স্কেলিটন বোন ম্যারো। ভার্টিব্রা, ফিশের ক্ষেত্রে বোন ম্যারো নেই। ফিশের বোন ম্যারো নেই, সেই বোন ম্যারোর অল্টারনেটিভ একটা অর্গান কাজ করে, তোমাদের বলেছি আগের ক্লাসে, তোমরা ভুলে গেছো। বলো তো সেই অর্গানটার নাম কি? কিডনি স্যার, কিডনি। কিডনি, কিডনি, স্প্লিন, স্প্লিন কিডনি পাশে স্প্লিন থাকে। এটা হলো বোন ম্যারোর অল্টারনেটিভ ফিশের ক্ষেত্রে। বোন ম্যারো যেমন আমাদের ম্যামালসের ক্ষেত্রে যদি বলি, যেমন পায়ের ক্ষেত্রে যদি বলি, বা যে কোনো ধরনের ছোট যে তোমরা ইঁদুর নিয়ে বা গিনিপিগ নিয়ে অনেকে রিসার্চ করে, সেই ইঁদুর বা গিনিপিগের যে পায়ের যে হাড় থাকে, এটা কি বলা হয়, ফিমার নাকি? পায়ের হাড়কে কি বলে বলা হয়? ফিমার, ফিমার। ফিমার। ফিমার, ফিমারের স্যার ফিমেল। ফিমারের ভিতরে কিন্তু থাকে, বোন ম্যারো থাকে। হ্যাঁ, সেই বোন ম্যারো থেকে এই ব্লাড সেলগুলো তৈরি হয়, বি এবং টি লিম্ফোসাইট তৈরি হয় ম্যামালসের ক্ষেত্রে, আবার থাইমাস থেকেও তৈরি হয়। কিন্তু ফিশের ক্ষেত্রে যেহেতু বোন ম্যারো নেই, সেহেতু এখানে তৈরি হয় কি থেকে, এটা স্প্লিন থেকে এই টি এবং বি লিম্ফোসাইট তৈরি হয়। এবং এরপরে দেখো যে এটা টি সেল, এটা বি সেল। এরপরে দেখো এখানে নাইভ টি সেল। নাইভ তো তোমরা জানো যাদের কোনো মেমোরি নেই, নাইভ টি সেল, মেমোরি নেই, এবং যখন এদের মেমোরি হয়, মেমোরি ডেভেলপ হয়, যেটাকে বলা মেমোরি টি সেল বলা হয়, বি সেল, বি সেল। এখন এখানে দেখো অ্যাকোয়ার্ড ইমিউনিটির ক্ষেত্রে, সেক্ষেত্রে এটা আমরা আগেই বলেছি যে রিকগনিশন অফ অ্যান্টিজেন, অ্যান্টিজেনের উপর ভিত্তি করেই আসলে এই ইমিউনো রেসপন্সটা হয়। এবং সেটা দুই রকমের হতে পারে, একটাকে বলা হয় হিউমোরাল। হিউমোরাল মিন্স যেটা লিম্ফোসাইটের মাধ্যমে হয়, বি লিম্ফোসাইট, হিউমোরাল। অর্থাৎ এটা এটা হলো অনেকটা হলো কি বলে, ফ্লুইডিক, অর্থাৎ ফ্লুইডের মাধ্যমে এই রেসপন্সটা হয়। আরেকটা বলা হয় সেল মেডিয়েটেড রেসপন্স। সেল মেডিয়েট দ্যাট মিন্স এটা হলো টি লিম্ফোসাইটের মাধ্যমে হয়। সেটা কি তোমরা জানো যে টি লিম্ফোসাইট এখানে কি হয়, সাইটোটক্সিক টি সেল, তাই না, এনকে সেল, হ্যাঁ, এদের মাধ্যমে যে রেসপন্সটা হয় সেটাকে বলা হয় সেল মেডিয়েটেড রেসপন্স। আর আরেকটি যে বলছি যে মেমোরি কম্পোনেন্ট থাকে টি সেল এবং বি সেল, সেটা মেমোরিটার নিয়ে যদি কথা বলি, এখন এই যে আমাদের বডিতে অ্যান্টিবডি তৈরি হচ্ছে করোনা ভাইরাসের এগেইনস্টে ফর এক্সাম্পল, সেটার মেমোরিটা কতদিন থাকতে পারে? তোমরা এটা নিয়ে কিছু চিন্তা করেছো কখনো? মেমোরিটা কতদিন থাকতে পারে? অর্থাৎ আমাকে করোনা ভাইরাস অ্যাটাক করলো, আমি কতদিন প্রোটেক্টেড? 1 মাস, 2 মাস, 1 বছর? সাম্প্রতিক গবেষণায় প্রমাণিত যে খুব বেশি দিন থাকতেছে না। সাম্প্রতিক গবেষণায় প্রমাণিত হয়েছে খুব বেশি দিন থাকতেছে না, 1 মাস বা 15 দিন 20 দিন এরকম করে আবার হয়ে যাচ্ছে। না, এখন পর্যন্ত তো মানুষকে নিয়ে ওইরকম রিসার্চই হয়নি, তাই না, মানুষের উপরে যেটা চলছে বর্তমান। হ্যাঁ, আর তুমি
যেটা এখন বর্তমানে পাওয়া গেছে, যেমন তুমি যদি ইয়ের কথা চিন্তা করো, চায়নার শুরু দেখে দেখো, অনেকগুলো আছে যারা সেকেন্ড ইনফেকশনের রেকর্ড আছে, জি তাই না? স্যার। কিন্তু সেইটা কিন্তু সংখ্যাটা খুব বেশি না, কম। অর্থাৎ সেকেন্ড ইনফেকশন হওয়ার রেটটা কম, বাট যেহেতু মেমোরিটা তৈরি হচ্ছে, অ্যান্টিবডি তৈরি হচ্ছে, সেই অ্যান্টিবডিটা হয়তো 1 মাস 2 মাস 3 মাস অ্যাটলিস্ট থাকবে। এটা বেশি হতে পারে, এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। হ্যাঁ, সেটা যেটা বললাম যে মেমোরিটা কিন্তু আছে। হ্যাঁ, সেটা হয়তো বা আরো বেশি দিনও থাকতে পারে। এখনো ওইটা নিয়ে মানে একদম কোনো কনক্লুশন যে টানা, সেটা টানা হয়নি। তবে যেটা বলা যায়, একবার ইনফেক্টেড হলে সেটার পরবর্তীতে ইনফেকশনে হওয়ার সম্ভাবনা কম, কিন্তু সেটার চান্স থেকে যায়। একদমই যে থাকে না তা না, কারণ অনেক এটা অনেকের বডিতে হয়তো সেই সেলটা, ওইরকম মেমোরি সেলটা ডেভেলপ হচ্ছে না সেই রকম ভাবে। হুম। আবার মনে করো এমন হতে পারে, এটা আসলে গেস করা, অনেকেই গেস করে যে যদি যেমন অ্যান্টিবডিটা তৈরি হয় কখন, যখন সাফিসিয়েন্ট ভাইরাস থাকে আমাদের বডিতে, তখন কিন্তু সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ অ্যান্টিবডি তৈরি হয়। তোমরা যখন পড়েছো হয়তো যে প্লাজমা থেরাপি, প্লাজমা কাদের কাছ থেকে নেয়? হুম, বলো তো, তোমরা শুনেছো না প্লাজমা? যারা যারা এর আক্রান্ত আগে হয়েছে। আক্রান্ত হয়েছিল এবং সুস্থ হয়ে গেছে তাদের। হ্যাঁ, সুস্থ হয়ে গেছে সেটা। বেশিরভাগ ক্ষেত্রে যেটা ধরা হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে যে হসপিটালাইজড হয়েছে, মেইনলি তাদের কাছ থেকে নেওয়া হয়। কেন বলো তো? তাদের এটা গুরুতর ছিল। অ্যান্টিবডিটা গ্রো করছে। হ্যাঁ, কারণ তাদের মধ্যে ভাইরাসের পরিমাণটা অনেক বেশি ছিল, অনেক বেশি পরিমাণ অ্যান্টিবডি গ্রো করেছে। এখন আমরা অনেকে হয়তো অলরেডি ইনফেক্টেড হয়ে গেছি, আবার সেলফ রিকভার করে ফেলছি। অর্থাৎ আমাদের বডির ইননেট ইমিউনিটি অনেক স্ট্রংলি কাজ করেছে, অ্যাডাপটিভ ইমিউনিটি কাজ করেছে, অ্যান্টিবডি খুব বেশি পরিমাণ দরকার হয়নি, তাই না? যে জন্য কোনো অনেক সময় হয়তো সিমটমই দেখা দেয়নি, বা সিমটম দিলে খুব মানে মাইনর সিমটম বা খুবই মাইল্ড সিমটম। সেক্ষেত্রে অ্যান্টিবডির পরিমাণটা খুব বেশি থাকে না। সেক্ষেত্রে হয়তো আমাদের ওই প্লাজমা অনেক মানে বেশি ভালো কাজ করবে না, তাই না? কিন্তু যদি অ্যান্টিবডিটা তৈরি হয় বেশি পরিমাণে, এবং সেটা হয়তো অনেকদিন পর্যন্ত থাকে। যেমন তোমরা জানো যে পক্সের কথা শুনেছো না, যে পক্স একবার হলে আর জীবনে কখনো হয় না, তাই না? জি স্যার। স্মল পক্স যেগুলো, এটা কিন্তু এটা মানে সাইন্টিফিক, কারণ আমাদের বডিতে অ্যান্টিবডি তৈরি হয়ে যায়, এবং পরবর্তীতে সেটার যদি কোনো কারণে সেই ভাইরাসটা বডিতে প্রবেশ করে, সাথে সাথে অ্যান্টিবডি, কারণ এটা মেমোরি আছে, মেমোরি থাকার সুবিধা হলো যে খুব সহজেই এটাকে ডিটেক্ট করতে পারে, মানে ওই প্যাথোজেনটাকে চিনতে পারে, ডিটেক্ট করতে পারে, এবং সাথে সাথে অ্যান্টিবডি তৈরি করে ফেলে, যার ফলে এটা কোনো ধরনের ইম্প্যাক্ট ফেলতে পারে না। হুম। আচ্ছা আচ্ছা, এখন হলো আর হিউমোরাল রেসপন্স, যেটা হিউমোরাল রেসপন্স আমরা বলি, সেটা হলো যে অ্যান্টিবডির মাধ্যমে হয়, বেসড অন দ্য রিকগনিশন অফ অ্যান্টিজেন, হ্যাঁ, বাই মিনস অফ অ্যান্টিবডি। এবং অ্যান্টিবডির আরেকটা নাম আছে, তোমরা নামটা শুনেছো কিনা, ইমিউনোগ্লোবিউলিন, নামটা শুনেছো? জি স্যার। ইমিউনোগ্লোবিউলিন, এটাকে কবির। হ্যাঁ এবি অ্যান্টিবডি বা ইমিউনোগ্লোবিউলিন বলা হয়। এটাকে আইজি দিয়ে প্রকাশ করা হয়, আই, বড় হাতের আই, ছোট হাতের জি। হ্যাঁ, এটা হলো আইজি, দ্যাট মিন্স ইমিউনোগ্লোবিউলিন। এটা বিভিন্ন টাইপ আছে, আমরা পড়বো। তো ইমিউনোগ্লোবিউলিন তৈরি হয় কি থেকে? আমরা জানি যে বি সেল থেকে। হ্যাঁ, বি সেল থেকে অ্যান্টিবডি তৈরি হয়, তাই না? টি সেল থেকে কিন্তু না, বি সেল থেকে হয়। এবং সেটা বি সেল থেকে হিউমোরাল রেসপন্স, আর বি সেল থেকে সেটা কি হয়, অ্যান্টিবডি তৈরি হয়, যেটাকে আমরা যেটা হলো স্পেসিফিক অ্যান্টিজেনের এগেইনস্টে তৈরি হয়। অর্থাৎ অ্যান্টিজেন অ্যান্টিবডিটা তৈরিতে হেল্প করে। আবার এখন বি সেল তো বডিতে খুব বেশি পরিমাণে থাকে না, হ্যাঁ, এবং থাকলেও সেগুলোর আবার অ্যান্টিবডি থাকতে হবে। সেজন্য কি হয়, বি সেল এক্সপানশন, অর্থাৎ বি সেল কি হয়, বাড়তে থাকে, সংখ্যায় বাড়ে, আনটিল হ্যাভ সাফিসিয়েন্ট বি সেল টু অ্যাডেকুয়েট রেসপন্স। অর্থাৎ খুব বেশি পরিমাণে রেসপন্স পেতে গেলে বেশি পরিমাণে বি সেল লাগবে, এবং বেশি পরিমাণে অ্যান্টিবডি তৈরি হবে। সেজন্য এটা বি সেলটাকে এক্সপানশন করা হয়, এবং এটাকে বলা হয় ক্লোনাল এক্সপানশন। ক্লোনাল এক্সপানশন, দ্যাট মিন্স যেসব বি সেলগুলো অ্যান্টিবডি তৈরি করতে পারে, সেই সিলেক্টিভ অ্যান্টিবডি বি সেলগুলোই কি করে, হিউমোরাল রেসপন্সে কাজ করে। সেজন্য এটাকে বলা হয় ক্লোনাল এক্সপানশন। আচ্ছা, দেখো ক্লোনাল এক্সপানশনটা কি, এটা হলো অ্যান্টিজেন
ক্লোনাল সিলেকশন হচ্ছে বি সেলে অ্যান্টিজেনের এগেইনস্টে। এখন এখানে তোমরা খেয়াল করো, দেখো এগুলো সবই অ্যান্টিবডি এবং এক এক কালার করে করা আছে। হ্যাঁ, এক এক কালার। দ্যাট মিনস একটা ডিফারেন্ট অ্যান্টিবডি, ডিফারেন্ট অ্যান্টিজেন ডিফারেন্ট অ্যান্টিবডি তৈরি করতেছে, তাই না? সেই জন্য এগুলো ডিফারেন্ট অ্যান্টিবডি এখানে দেয়া আছে এবং সেগুলো তারা সব কি করে আমাদের ব্লাড স্ট্রিমে বা বডি ফ্লুইডে এরা মুভমেন্ট করে। অর্থাৎ বি সেল যখন ক্লোনাল এক্সপানশন হলো এগুলো ক্লোনাল, অর্থাৎ এক একটা ক্লোন। হ্যাঁ, এক একটা ক্লোন। হ্যাঁ, এক একটা ক্লোন, সেগুলো ক্লোনাল এক্সপানশন হচ্ছে এবং সেই এক্সপানশন হওয়ার পরে সেগুলো বডি ফ্লুইডে বা ব্লাডের মধ্যে মুভমেন্ট করে এবং এরা কি করে তখন অ্যান্টিজেনকে খুঁজে বেড়ায়। যখন অ্যান্টিজেনকে খুঁজে বেড়ায় তখন অ্যান্টিজেনের সাথে বাইন্ড করে। বাইন্ড করা মানে কি? অ্যান্টিজেন বলতে অ্যান্টিজেন এক একটা প্যাথোজেন এক একটা অ্যান্টিজেনকে ক্যারি করতেছে, তখন সেই অ্যান্টিজেনকে এরা নিউট্রালাইজ করে ফেলে, অর্থাৎ নষ্ট করে ফেলে। আচ্ছা, এটা বি সেলের কাহিনী গেল। আর টি সেলটা কি করতে পারে? টি লিম্ফোসাইট, যেটা এটা আবার দুই ধরনের হতে পারে। একটা হলো, এটাকে বলা হয় হেল্পার টি সেল আর একটা হলো সাইটোটক্সিন। হেল্পার মিন্স এরা আবার কি করে? বি সেলকে হেল্প করে, অর্থাৎ বি সেল কে অ্যান্টিবডি তৈরিতে হেল্প করে, সেজন্য এদেরকে বলা হয় হেল্পার টি সেল। এটা অনেক সময় বড় টি লিখে নিচে একটা ছোট এইচ লেখে। হ্যাঁ, এটা টি হেল্পার সেল। এটা আবার টি হেল্পার সেল 1 আবার টি হেল্পার সেল 2 বলা হয়। এগুলো নিয়ে আসলে ডিটেলস বলার সুযোগ কম, তারপরে আমি পরবর্তীতে চেষ্টা করব অ্যান্টিবডির সময়। আচ্ছা, এখন টি লিম্ফোসাইটটা কি করে? এটা একটা ক্রুশিয়াল রোল প্লে করে ইমিউন রেসপন্সে। এটা কিভাবে করে? পার্টিসিপেটিং ইন সিক্রেশন, রিকগনিশন এন্ড অ্যাক্টিভেশন। অর্থাৎ এরা যে সাইটোটক্সিক টি সেল সিক্রেশনে বা অ্যান্টিবডি সিক্রেশনে, রিকগনিশনে, অ্যাক্টিভেশনে হেল্প করে। আবার অনেক সময় ডাইরেক্টলি এরা কোনো অ্যাগ্রেসিভ প্যাথোজেন যদি থাকে, হ্যাঁ, অ্যাগ্রেসিভ প্যাথোজেন থাকলে এদেরকে ডাইরেক্টলি এরা কিল করে ফেলতে পারে, নষ্ট করে ফেলতে পারে। অর্থাৎ টি সেলও ডাইরেক্টলি অ্যান্টিজেনকে অর্থাৎ প্যাথোজেনকে নষ্ট করে দিতে পারে। অর্থাৎ টি সেল দুইভাবে কাজ করে, একটা হলো বি সেলকে হেল্প করে অ্যান্টিবডি সিক্রেশনে, রিকগনিশনে, অ্যাক্টিভেশনে হেল্প করে, আবার ডাইরেক্টলি কিল করতে পারে। সেটা কিভাবে করতে পারে বলো তো? ডাইরেক্টলি কিল করে কিভাবে? হ্যালো, ফ্যাগোসাইটোসিস করে সেটা। হ্যাঁ, ফ্যাগোসাইটোসিস তো ডাইরেক্টলি করতে পারে। আর একটা যেটা আছে এখানে টি সেল যেটা করে সাইটোটক্সিক টি সেল। হ্যাঁ, এরা কি করতে পারে? এরা যে ইনফেক্টেড সেলকে মেরে ফেলতে পারে, তাই না? এগুলো ডাইরেক্টলি কিলিং করা, ডাইরেক্টলি। আচ্ছা, এখন হলো অর্থাৎ এখানে যখন আমরা আগেরটা যদি দেখি যে অ্যান্টিবডি তো তৈরি হলো, অ্যান্টিবডি তৈরি হওয়ার পরে অ্যান্টিবডি কি করে? অ্যাগ্লুটিনেটিং ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া শুধু না, এটা ভাইরাসও হতে পারে। অ্যাগ্লুটিনেটিং যেটা আগে বললাম যে এটা ভাইরাস বা ব্যাকটেরিয়াকে এটা নষ্ট করে দেওয়া, অ্যাগ্লুটিনেট করা, অর্থাৎ সেটার সাথে অ্যাটাচ হয়ে ওটাকে নিউট্রালাইজ করে ফেলা। অ্যাগ্লুটিনেট শব্দটার সাথে তোমরা পরিচিত না? অ্যাগ্লুটিনেশন মানে কি? যে ব্লাড অ্যাগ্লুটিনেট হয়, অ্যাগ্লুটিন মানে জড়ো করা, একসাথে জমাট বাঁধানো, তাই না? অর্থাৎ অ্যান্টিবডিটাও ভাইরাস ব্যাকটেরিয়ার সাথে জমাট বেঁধে ওটাকে কি করে? লাইসিস করে ফেলতে পারে, নষ্ট করে দেয়। আরেকটা হলো অপসোনাইজিং মানে কি? সেটা অনেকটা হলো মানে ফ্যাগোসাইটোসিসের মতো। অর্থাৎ এখানে প্যাথোজেনটা আছে, এর চারিদিকে কি করে? এই যে ফ্যাগোসাইটিক সেলগুলো জমাট বেঁধে এটাকে, হ্যাঁ, চারিদিক থেকে আক্রমণ করে এটাকে কি করে? অপসোনাইজ করে দেয়, নষ্ট করে দেয়। আর অ্যাক্টিং অ্যাজ এ হেল্পার অ্যান্টিবডি, এটা হেল্পার অ্যান্টিবডি হিসেবে কাজ করতে পারে, মানে অ্যান্টিবডিকে হেল্প করে। আর রিলিজিং হিস্টামিন, তোমরা হিস্টামিনের নাম শুনেছো না? হিস্টামিন কি বলো তো? অ্যামিনো অ্যাসিড। তো অবশ্যই। এটা কি করে? আমাদের বডিতে হিস্টামিন তৈরি হলে কি হয় বলো তো? তোমরা কিন্তু এটার সাথে রিলেটেড টক্সিসিটি
টক্সিসিটি টক্সিসিটির সাথে সম্পর্কিত। হিস্টাসিনের নাম শুনছো? হিস্টাসিন জি স্যার, কি? সর্দি ট্যাবলেট মনে হয়। সর্দির ট্যাবলেট, তাই না? হিস্টাসিন। তো হিস্টাসিন শব্দটা আসছে হিস্টামিন থেকে, অর্থাৎ অ্যালার্জি। তোমরা অ্যালার্জির নাম শুনেছো না? অর্থাৎ স্যার। হিস্টামিন এই জি স্যার, অ্যালার্জি। অ্যালার্জি তৈরি করে। অর্থাৎ তোমাদের অনেকেরই মেরিন ফিশের প্রতি একটা অ্যালার্জি আছে না? অনেকে ইলিশ মাছ খেতে পারে না, খেলে তাদের বডিতে অনেক র্যাশ হয়, অ্যালার্জিক রিয়েকশন হয়। বা মেরিন ফিশ খেলে অনেক সময় হয়, অনেকে চিংড়ি খেলে হয়, হয় না? স্যার, অনেকের বেগুন খেলে হয়। বেগুন খেলে হয়, অনেকে আবার কচু খেলে হয়, তাই না? জি স্যার। তো এই জি স্যার। এগুলো হওয়ার মানে হলো এদের মানে এখানে হিস্টামিন থাকে। তোমরা পড়েছো হয়তো ছোটবেলায় যে মেরিন ফিশ গুলো এদের থেকে এই যে অ্যামাইনো অ্যাসিড ওদের বডিতে বেশি থাকে মেরিন ফিশে। এই অ্যামাইনো অ্যাসিড থেকে হিস্টামিন, অ্যামাইনো অ্যাসিড না, ইউরিয়া থাকে, তাই না? ইউরিয়ার পরিমাণ বেশি থাকে, অ্যামোনিয়ার পরিমাণ বেশি থাকে। সেই অ্যামোনিয়া থেকে হিস্টামিন তৈরি হয়, সেই হিস্টামিনটা অ্যালার্জিক রিয়েকশন হয়। হুম। তো সেই হিস্টামিন তৈরি করতে পারে কিছু কিছু অ্যান্টিবডি, আবার ডাইরেক্টলি নিউট্রালাইজ করে ফেলতে পারে, যেটা আগে বললাম প্যাথোজেনটাকে নিউট্রালাইজ করে ফেলতে পারে। হ্যাঁ, তো এগুলো সবগুলো কাজই অ্যান্টিবডি করতে পারে। আচ্ছা, আর মেমোরি সেল যেটাকে বলছি, যে মেমোরি টি সেল বা বি সেল, অর্থাৎ আহ, এরা হলো লিম্ফয়েড সেল থেকে তৈরি হয়, মেমোরি টি বা বি সেল। এবং এরা কি করতে পারে? জেনারেটিং অ্যান এফিশিয়েন্ট অ্যান্ড ফাস্টার সেকেন্ডারি ইমিউন রেসপন্স। অর্থাৎ যখন ইনিশিয়াল একটা ইনফেকশন হলো, এর পরবর্তীতে যদি আবার ফার্দার ইনফেকশন হয়, তখন এরা খুব এফিশিয়েন্টলি এবং কুইকলি সেকেন্ডারি রেসপন্স করতে পারে। অর্থাৎ পরবর্তীতে যেহেতু এদের এটা জানা, প্যাথোজেনের বৈশিষ্ট্যটা জানা, সো খুব সহজেই অতি দ্রুত এই অ্যান্টিবডি তৈরি হতে পারে এবং সেটা খুব দ্রুত এরা রেসপন্স করতে পারে। এই যেটা এই এনকাউন্টার হয়েছে আগে সেটা করতে পারে। আচ্ছা, আর এখন কিছু ফ্যাক্টর আছে যারা আসলে ইমিউনো রেসপন্সের ভূমিকা পালন করে, কিছু ফ্যাক্টরস দ্যাট এফেক্ট দ্য রেসপন্স। হ্যাঁ, সাধারণত কি হয়, যেটা নর্মাল অবস্থায় এটা ইমিউনো সিস্টেমটা খুবই এফিসিয়েন্টলি কাজ করে, কিন্তু অন্যান্য ক্ষেত্রে সেগুলো যেমন হতে পারে কি ভালনারেবল কন্ডিশন যদি থাকে, সেক্ষেত্রে এফিসিয়েন্টলি কাজ নাও করতে পারে। হ্যাঁ, সেজন্য ইমিউনো রেসপন্সটা কেমন হবে সেটা অনেক বিষয়ের উপর ডিপেন্ড করে। যেটা হলো ইনহেরেন্ট, দুইটা ফ্যাক্টর, একটা বলছে ইনহেরেন্ট ফ্যাক্টর, দ্যাট মিনস ইনট্রিনসিক বলা হয়, যেটা বাই বর্ন আমরা সেটা পেয়ে থাকি। আর এক্সটার্নাল হতে পারে, যেটা আমরা এনভায়রনমেন্ট থেকে, আমাদের ফুড হ্যাবিটের মাধ্যমে, যেমন এখন বলা হচ্ছে না যে কিছু কিছু খাবার আছে যেগুলো খেলে আমাদের ইমিউনিটি বাড়ে, তাই না? ভিটামিন সি, প্রোটিন জাতীয় খাবার, এগুলো খেলে আমাদের বডির ইমিউনিটি বাড়ে। এগুলো এগুলো হতে পারে এক্সটার্নাল ফ্যাক্টর। আবার যেমন বাড়ে তেমন আবার কমেও হতে পারে, যেমন স্ট্রেস। সেজন্য অনেক সময় বলা হয় কি, এখন বলা হচ্ছে না, যেমন সবসময় ডাক্তাররা বলতেছেন যে এই সময়টাতে হাসি খুশি থাকা ভালো, সবার সাথে মিলেমিশে মানে থাকা ভালো, স্ট্রেস যেন না থাকে। কারণ তোমাদেরকে আমি অনেক প্রথম থেকে ক্লাসে বলছি, তোমরা যত মানে হাসি খুশি থাকবা, তোমাদের ইমিউন সিস্টেমটা তত কি থাকবে, মানে হাসি খুশি থাকবে, ভালো কাজ করবে, তাই না? আমরা নিজেরাই আমাদের প্র্যাকটিক্যাল লাইফে দেখি, যখন আমরা কোনো খারাপ খবর শুনি, তখন আমাদের মন খারাপ হয়ে যায় এবং আমাদের বডি কিন্তু অনেকটা উইক হয়ে যায়, তাই না? হ্যাঁ, যেমন তুমি যদি কারোর সাথে ঝগড়া করার পরে কিন্তু তোমার মধ্যে একটা উইকনেস কাজ করে। আমরা তখন খুব ভালো ডিসিশন নিতে পারি না, কারণ আমাদের যে সিস্টেম গুলো ভালো কাজ করে না। তো সেই জন্য ইন্টারনাল এবং এক্সটার্নাল দুই ধরনের ফ্যাক্টর থাকে। ইন্টারনালটা ইনহেরেন্ট। কিছুদিন আগে তোমরা হয়তো শুনেছো যে আইডিসিআর থেকে যে ব্রিফিং করা হয়, ব্রিফিং এ বলতেছিল, আমি জানি না আসলে এটা সত্যতা কতটুকু, বলতেছে যে ফিমেলরা বেশি কম অ্যাটাক হচ্ছে, আক্রান্ত হচ্ছে বা কম মারা যাচ্ছে কম্পেয়ার টু মেল। হ্যাঁ, তোমরা তো এটা মানে হয়তো জানো, তাই না? এবং সে বলতেছিল যে ফিমেলদের যে এক্স এক্স ক্রোমোজোম থাকার জন্য নাকি তাদের ইমিউনিটি মানে এই ভাইরাসটাকে তারা মোকাবেলা করতে পারে ভালো। হ্যাঁ, আমি জানি না আসলে এটার কতটা সত্যতা। তো যদি সত্য হয় তাহলে অবশ্যই এটা একটা জেনেটিক বিষয়ই আছে। তো এখানে এটা আমরা ইন্ট্রিনসিক বলতে পারি যদি সেটা হয়।
এছাড়াও আরো অনেক ধরনের ফ্যাক্টর থাকে, যেগুলো ইনহেরেন্ট। আর ইনহেরেন্ট অনেক সময় কি হয়, তোমরা শুনতে পাচ্ছ? স্যার, স্যার আচ্ছা, স্যার ইনহেরেন্ট শুনতে পাচ্ছি। অনেক সময়, যেমন তোমরা ইয়ের নাম শুনেছো না, এই কি বলা হয়, মাল্টিপল স্ক্লেরোসিস একটা ডিজিজ, যেমন অটো ইমিউন ডিজিজ তোমাদের বলেছিলাম আগে। আরেকটা যেন কি আছে বর্তমানে আমাদের দেশে অনেক আছে, যে ব্লাড রিলেটেড কি ডিজিজ যেন বলা হয় এটাকে, বলো তো তোমরা, তোমাদের নাম মনে আছে কিনা? হুম থ্যালাসেমিয়া। কি বললা? থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া, এটা কিন্তু অনেকটা জেনেটিক, তাই না? এবং তারা কিন্তু অনেকটা ভালনারেবল এখন এই অবস্থায়। তো এটা কিন্তু ইনহেরেন্ট। এটা ইনহেরেন্ট। অনেক অটো ইমিউন ডিজিজও আছে ইনহেরেন্ট। হ্যাঁ, আচ্ছা। এখন ইন্ট্রিনসিক বা ইনহেরেন্টের মধ্যে যেগুলো থাকতে পারে, যেটা হলো এজ একটা ফ্যাক্টর। তোমরা দেখো এখন যে মর্টালিটি বা আক্রান্তের ক্ষেত্রে, এক্ষেত্রে কিন্তু করোনা ভাইরাসের ক্ষেত্রে কিন্তু এজ একটা ফ্যাক্টর, তাই না? যে কোন এজের মানুষগুলো বেশি আক্রান্ত হচ্ছে, তো এগুলো কিন্তু ইনহেরেন্ট। ওয়েট একটা ফ্যাক্টর। ওয়েট বেশি হলে কিন্তু অনেক সময় ইমিউন সিস্টেম ভালো কাজ করে না, তাই না? আবার ওয়েট কম হলেও আবার সমস্যা আছে। সেক্স একটা ফ্যাক্টর, যে মেল না ফিমেল, এটা আমরা অলরেডি যেটা বললাম। নিউট্রিশনাল, হ্যাঁ, বা স্যানিটারি কন্ডিশন, অথবা ডেভেলপমেন্টাল স্টেজ, হ্যাঁ, এগুলো আমরা ইনহেরেন্টের মধ্যে বলতে পারি, বা ইন্ট্রিনসিক, যেগুলো আমরা কন্ট্রোল। নিউট্রিশন অবশ্য সেটা আমরা যদি এক্সটার্নালও ধরতে পারি, যেটা আমরা আমাদের খাবার, ফুড হ্যাবিটেট বা স্যানিটারি, এগুলো আসলে এক্সটার্নাল ফ্যাক্টরের মধ্যেও পড়ে। আচ্ছা, আর এক্সটার্নালের মধ্যে বা এক্সট্রিনসিক যেগুলো হতে পারে, যেমন ফিশের ক্ষেত্রে যদি আমরা ধরি, যে সিজনাল চেঞ্জ, যেটা লাইট, টেম্পারেচার, হ্যাঁ, এই ফ্যাক্টরগুলো কাজ করে। ওয়াটার কোয়ালিটি বা স্যালিনিটি, হ্যাঁ, এগুলো কিন্তু এক্সট্রিনসিক ফ্যাক্টর, তাই না? অনেক সময় যদি মানে টেম্পারেচারটা অনেক সময় বড় ফ্যাক্টর, টেম্পারেচার অপটিমামের চেয়ে, যেমন একটা এক্সাম্পল যদি আমরা বলি এখানে, হ্যাঁ, যেমন অপটিমামের চেয়ে যদি হায়ার টেম্পারেচার হয়, হ্যাঁ, দ্য শর্টার দ্য ইন্ডাকশন ফেজ। অর্থাৎ টেম্পারেচার যদি খুব বাড়ে, ইন্ডাকশন ফেজটা শর্ট হবে, অর্থাৎ সেটা ইনডিউস হবে, অর্থাৎ রেসপন্সটা খুব দ্রুত হবে, বাট এটা শর্ট টাইম। এরপরে হবে না, লং টার্ম হবে না। দ্য গ্রেটার দ্য ইমিউন রেসপন্স ক্যান বি, কিন্তু ইমিউন রেসপন্সটা খুব বড় হতে পারে, কিন্তু সেটা শর্ট টার্ম। আবার যদি লো টেম্পারেচার হয়, অর্থাৎ অপটিমামের চেয়ে যদি লো হয়, ইন্ডাকশন ফেজটা লঙ্গার, অর্থাৎ ইনডিউস হতে অনেক সময় নেবে, লম্বা সময় নেবে, যার ফলে কি হবে, রিডাকশন ইন দ্য অ্যান্টিবডি কনসেন্ট্রেশন, অ্যান্টিবডির পরিমাণটাও কম হবে, ইভেন কমপ্লিটলি ল্যাক অফ রেসপন্স, অর্থাৎ রেসপন্সটা কম হতে পারে। সেজন্য দেখো এখন এই যে করোনা ভাইরাসের ক্ষেত্রে যারা শীত প্রধান দেশের কি হচ্ছে, এটা কিছুটা কিন্তু সত্য, যে শীত হলে এটা মানে অ্যান্টিবডিটা কম তৈরি হয় বডিতে, যার ফলে কি হয়, যেটার মর্টালিটি বা ইনফেকশনটা বেশি। বাড়তে পারে, তাই না? আর টেম্পারেচার বেশি হলে যেহেতু খুব দ্রুত রেসপন্স করে, বডি রেসপন্স করে দ্রুত, এবং খুব অ্যান্টিবডিটা খুব বেশি পরিমাণে তৈরি হতে পারে, সেজন্য এটার ইমিউনো রেসপন্সটা একটু বেশি হতে পারে। আচ্ছা, ফিশের কথা যদি বলি, অন্যান্য অর্গানিজমের মতো এরাও কি করতে পারে, রেসপন্ড পজিটিভলি টু স্ট্রেস। স্ট্রেসের ক্ষেত্রে যদি বলি, স্ট্রেসটা একটা এক্সটার্নাল ফ্যাক্টর। স্ট্রেসের প্রতি এটা বডি রেসপন্স করতে পারে বাই মিনস অফ ফিজিওলজিক্যাল অ্যান্ড বিহেভিয়ারাল রিয়াকশন টু অ্যাডাপ্ট দ্য নিউ সিচুয়েশন। হ্যাঁ, স্ট্রেস যখন বাড়ে তখন কি হয়, নিউ সিচুয়েশনের সাথে যখন এর বডিটাকে অ্যাডাপ্ট করতে চায়, তখন সেটা পজিটিভলি রেসপন্স করে। কিন্তু সবকিছুর একটা লিমিট থাকে, তাই না? এখন একটা লেভেল পর্যন্ত আমরা স্ট্রেস নিতে পারি, কিন্তু তার চেয়ে বেশি স্ট্রেস হলে তখন কি হয়, বডি কিন্তু তখন আর পজিটিভলি রেসপন্স করতে পারে না, তখন বিভিন্ন ধরনের কমপ্লিকেসি তৈরি হতে পারে, বডির ইমিউন সিস্টেমটা তখন উইক হয়ে যেতে পারে, যেটাকে আমরা ডিস্ট্রেস বলি। যদি স্ট্রেসটা পারসিস্ট করে অনেক লম্বা সময়, অ্যাকিউট অথবা পারসিস্টেন্ট স্ট্রেস যদি হয়, সেক্ষেত্রে যেটা এক্সিড দ্য অ্যাবিলিটি টু অ্যাডজাস্ট, আমরা অ্যাডজাস্ট করতে পারি না, যেটাকে আমরা ডিস্ট্রেস বলি, এবং সেক্ষেত্রে রিডিউস সাম ডিফেন্স রিয়াকশন, যেমন হতে পারে
ফেগোসাইটোসিসের পরিমাণটা মানে রেটটা কমে যেতে পারে। ইনফ্ল্যামেটরি রেসপন্স অর্থাৎ টিস্যু রিপেয়ার, টিস্যু যে রিপেয়ার করবে সেই রেসপন্সটা কমে যেতে পারে। আলটিমেটলি লিডিং টু ইমিউনো সাপ্রেশন। তোমরা জানো যে ইমিউনো সাপ্রেস হতে পারে, অর্থাৎ বডি ইমিউনো সাপ্রেশনে ভুগতে পারে। তখন বডি কি করতে পারে, বিভিন্ন প্যাথোজেনকে ওরকম প্রোটেকশন দিতে পারে না প্যাথোজেনের অ্যাটাক থেকে। তখন ইনভেশন বাই ইনফেকশাস এজেন্ট, অর্থাৎ বডিতে খুব সহজেই সেলের ভিতরে সেটা ভাইরাস বা ব্যাকটেরিয়া খুব সহজেই প্রবেশ করতে পারে, কারণ বডিটা অনেক স্ট্রংলি সেটাকে প্রোটেক্ট করতে পারতেছে না, তাই না? সেজন্য স্ট্রেস, অ্যাকোয়াকালচারের ক্ষেত্রে যদি আমরা বলি যে স্ট্রেসটা অনেক বড় ফ্যাক্টর, স্ট্রেসটা সেই জন্য মেনটেন করতে হয়। সেটা স্ট্রেস মেনটেন করার পরে যে বিভিন্ন ফিজিওলজিক্যাল প্রপার্টিকে, ওয়াটার কোয়ালিটি, তার মধ্যে স্যালিনিটি, টেম্পারেচার, পিএইচ, ডিও, এগুলো মেনটেন করে। কারণ ডিও যদি কমে যায় তখন কিন্তু স্ট্রেস হয়। তখন মাছ দেখো তোমরা উপরে কি হয়, গালপিং করা শুরু করে, তখন স্ট্রেস ফিল করে। ওই অবস্থায় কিন্তু খুব সহজ প্যাথোজেন অ্যাটাক করতে পারে, তাই না? আচ্ছা, জি স্যার। তোমরা জানো যে রস নাম শুনছো তোমরা, না? ROS নাম শুনেছো না এটা? এটা মনে করছে না স্যার। বলা হয় রস, রিডক্স অক্সিজেন স্পিসিস বলা হয়। এটা কিভাবে হয়, এটা বডিতে রেসপন্স করে, এটা বডি নিজের রেসপন্স, এবং এটা ডিফেন্স রেসপন্স। এটা অ্যাক্টিভ অবস্থা, এটা কি অ্যান্টিঅক্সিডেন্ট ডিফেন্স সিস্টেমে কাজ করে, অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। আবার অনেক সময় হিট শক প্রোটিন, তোমরা নাম শুনেছো না, HSP, হিট শক প্রোটিন, অর্থাৎ স্ট্রেস কন্ডিশনে বডি কিছু প্রোটিন রিলিজ করে, যেটাকে হিট শক প্রোটিন বলা হয়। এবং সেই প্রোটিনগুলো কিন্তু বডির একটা ডিফেন্স মেকানিজম। HSP 70, HSP, ডিফারেন্ট টাইপ অফ HSP আছে, হিট শক প্রোটিনস আছে, এক এক স্ট্রেসের এগেইনস্টে হতে পারে। আবার এই রসটা কি করে, ডিফেন্স মেকানিজমে কাজ করে, যেমন ডিএনএ ড্যামেজটাকে প্রতিরোধ করতে পারে। আবার এটা কি করতে পারে, রসটা আবার ইনফ্ল্যামেটরি সাইটোকাইনও রেসপন্স করতে পারে। সাইটোকাইন হলো এক ধরনের প্রোটিন, যারা বিভিন্ন ধরনের প্রোটিন রিলিজ করে, মানে এর অনেক ধরনের প্রোটিন, যেটা কিছু আছে ইনফ্ল্যামেটরি মানে কি বলতো? উদাহরণকারী। হ্যাঁ, কোথাও কোনো ধরনের ক্ষত হলে, ইনফেকশন হলে ওই জায়গাটায় বিভিন্ন ধরনের প্রোটিন তৈরি হয়, তাদেরকে বলা ইনফ্ল্যামেটরি। এবং এরা কি করে, এরা ফার্দার এদের সিগন্যাল পাঠায় অন্য ধরনের প্রোটিনকে, হ্যাঁ, যা এক্সপ্রেস হওয়ার জন্য। তখন তারা সেই প্রোটিনগুলো এক্সপ্রেস হয় অন্য প্রোটিনকে। হ্যাঁ, যেমন দেখো এখানে বলছে যে ইনফ্ল্যামেটরি সাইটোকাইনটাকে অ্যাপোপ্টোসিস, তোমরা অ্যাপোপ্টোসিসের নাম তো শুনেছো। অ্যাপোপ্টোসিস মানে কি? অ্যাপোপ্টোসিস এটা হলো, এটাকে বলা হয় সেল সুইসাইড, সেল সুইসাইড করে। এটা হলো, এটাকে বলা হয় নষ্ট করে দেয়। জি স্যার। এদেরকে বলা হয় প্রোগ্রাম ডেথ সেল। হ্যাঁ, সেল ডেথ, অর্থাৎ একদম প্রোগ্রামিং ভাবে সেল ডেথ হওয়া। অর্থাৎ যখন বিভিন্ন ধরনের ক্যান্সার সেল হলে কিছু অ্যাপোপ্টোসিস হয়, এবং অ্যাপোপ্টোসিসের সাথে বিভিন্ন প্রোটিন যুক্ত, এই যেমন ক্যাসপেস, এদের বলা হয় ক্যাসপেস। হ্যাঁ, ক্যাসপেস 3, হ্যাঁ, ক্যাসপেস, এটা তৈরি হচ্ছে কিন্তু সাইটোকাইন থেকে, সাইটোক্রোম সি। তোমরা সাইটোক্রোম সি নাম শুনেছো। এটা কি করে, ক্যাসপেস 9 তৈরি হয়, এটা এক ধরনের প্রোটিন, যেটা অ্যাপোপ্টোসিসকে ইনডিউস জি স্যার, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন এটা। ক্যাসপেস 3, হ্যাঁ। তারপরে আবার এদিকে দেখো, আবার অ্যাপোপ্টোসিস, এখানে আবার ক্যালসিয়াম আয়নটাকে, আয়ন বডিতে থাকলে সেটা আবার অ্যাপোপ্টোসিস বাড়িয়ে দেয়, ক্যাসপেস 8টা বেড়ে যায়। অর্থাৎ দেখো সবগুলোই কিন্তু এই যে উপরের দিকে অ্যারো মানে হলো আপ রেগুলেশন, অর্থাৎ এদের এক্সপ্রেশনটা বাড়তেছে, হ্যাঁ, এক্সপ্রেশন গুলো বেড়ে যায়। অর্থাৎ এগুলো হলো সবই ইনফ্ল্যামেটরি রেসপন্স। এখন ইনফ্ল্যামেটরি রেসপন্স কিন্তু সবসময় ভালো না, হ্যাঁ, কারণ ইনফ্ল্যামেটরি রেসপন্স বেশি হলে তোমাদের খুব ব্যথা অনুভব হবে, বডিতে ইনফ্ল্যামেশনটা বেশি হবে। সেই জন্য এই সময় আবার কিছু কিছু অ্যান্টি ইনফ্ল্যামেটরি রেসপন্স হয়, যেমন ইন্টারলিউকিন, IL-8 বলা হয় ইন্টারলিউকিন, এটা আবার অ্যান্টি ইনফ্ল্যামেটরি। অনেক সময় সেটা আমাদেরকে ইনফ্ল্যামেশনকে দূর করতে হয়, কমাতে হয় আমাদের বডিতে, যদি এখন মানে অনেক বেশি, কারণ যখন এগুলো কিন্তু অটোমেটিক হচ্ছে বডিতে, তাই না? যেমন আমাদের জ্বর আসে কেন, এটাও কিন্তু একটা রেসপন্স, বডির রেসপন্স, তাপমাত্রা বেড়ে যাচ্ছে, ফুলে যাচ্ছে, হ্যাঁ, রেডিনেস যেটা আমরা ইনফ্লামেশনের বলি, এগুলো কিন্তু আমরা একটা লেভেল পর্যন্ত হয়তো টলারেট করতে পারি, এরপরে টলারেট করতে পারি না।
তখন কিছু 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 দেওয়া হয়, ব্যথানাশক ওষুধ যেমন প্যারাসিটামল বা নাপা, এগুলো দেওয়া হয়। এগুলোর মধ্যে কিছু এজেন্ট থাকে যেটা হলো অ্যান্টি ইনফ্ল্যামেটরি, হ্যাঁ, অর্থাৎ বডি আমাদের ব্যথাটাকে প্রশমিত করে। সেজন্য ইনফ্ল্যামেটরি, অ্যান্টি ইনফ্ল্যামেটরি এগুলো মানে খুবই মানে একটার সাথে আরেকটা জড়িত। তো এগুলো হতে পারে, যেমন এখানে বলা হয়েছে অ্যামোনিয়া এক্সপোজারের সাথে রিলেটেড, যেমন বডিতে যদি মানে এনভায়রনমেন্টে যদি অ্যামোনিয়া বেড়ে যায় তখন মাছ কি ধরনের রেসপন্স করে, এই রেসপন্স গুলো হতে পারে। আচ্ছা, এখন এত কিছুর পরেও, বডির রেসপন্স এত কিছুর পরেও কিছু কিছু প্যাথোজেন আছে, তারা কি করতে পারে, সে প্যাথোজেন গুলো ইনডিউসড ইমিউনো সাপ্রেশন, অর্থাৎ প্যাথোজেন ইটসেলফ বডির ইমিউনো সাপ্রেশন করতে পারে, বডির ইমিউনিটিটাকে নষ্ট করে দিতে পারে, যেটা এখন করোনা ভাইরাস করতেছে, ইমিউনিটিটাকে নষ্ট করে দিচ্ছে। এবং এটা অনেক মেকানিজম আছে, কমপ্লেক্স মেকানিজম, যেটা কি করতে পারে, ভাইরাল ইনফেকশন হতে পারে সেই মেকানিজমের মাধ্যমে। এরা বিভিন্ন মানে বাইপাস, হ্যাঁ, আমাদের ইননেট ইমিউনিটি বা অ্যাডাপটিভ ইমিউনিটিকে বাইপাস করতে পারে, বাইপাস করে মানে লুকিয়ে গিয়ে আমাদের বডিতে ইনফেকশনটা রেটটা বাড়িয়ে দিতে পারে। হ্যাঁ, এটা 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 করতে পারে। অথবা কি করতে পারে, সিক্রেটিং মডুলেটরস দ্যাট প্রিভেন্ট ইফেক্টিভ ইমিউন রেসপন্স, অর্থাৎ ইমিউন রেসপন্সটাকে এরা কিছু মডুলেটর, কিছু প্রোটিন তৈরি করতে পারে, ভাইরাস বা ব্যাকটেরিয়া, যেগুলো ইফেক্টিভ ইমিউন রেসপন্সটাকে প্রিভেন্ট করতে পারে। তো এগুলোর মাধ্যমে ভাইরাস এরাও নিজেদের কিছু মেকানিজম পথ এরা বের করে, হ্যাঁ, এদের মানে সাকসেসফুল ইনফেকশনের জন্য। মনে হয় এখানে শেষ। তো এই হলো আজকের লেকচার। আজকে থাক এ পর্যন্ত নাকি? আচ্ছা, তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলো। স্যার, হ্যালো, জি স্যার। কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। হ্যালো, কোশ্চেন নাই? হ্যালো, স্যার কোশ্চেন নাই আমার কাছে। কোশ্চেন হারিয়ে গেছে? জি স্যার। একটা একটু পড়লে একবার কোশ্চেন কিছু। আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমরা এর মধ্যে পড়ে নিও, আর আমি এই ভিডিওটা তোমাদের ওইখানে আপলোড করে দেব, তোমাদের যে ড্রাইভ আছে, সেখান থেকে দেখে নেক্সট ক্লাসে আমরা নেক্সট রবিবার 11টায় তো অ্যান্টিবডি নিয়ে পড়বো আশা করি। ঠিক আছে তাহলে, ওকে, তাহলে ভালো থেকো। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। নমস্কার। নমস্কার। স্যার লেকচারটা স্যার আমাদের সেন্ড করুন। হ্যাঁ, লেকচার এটা এই পাওয়ার পয়েন্টটাও দেবো, প্লাস তোমাদেরকে আমি ওই রেকর্ডিংটা যেটা ভিডিওটা আপলোড করে দেবো। হ্যাঁ, তোমরা লেকচারটা করতে পারবা। ঠিক আছে। জি স্যার। নমস্কার। নমস্কার।